বাবার আগে হারাবার ভয়? চমকে উঠে নাফিয়া, চোখ বড় বড় করে তাকায়। কি করে বুঝলো? আজকাল মন পড়তে শুরু করেছে নাকি? নাফিয়া হাতে হাত রাখলো না, তবে পাশে এসে বসলো। নিরাপদ দূরত্ব নিয়ে। দূরত্বটুকু আরিবের সইল না। পাশ ঘেঁষে বসে। তার প্রিয় কাজ নাফিয়ার আঙ্গুলের ভাঁজে নিজের হাত গলিয়ে মুখ ফিরিয়ে চাইল। মৃদু কম্পিত হাতখানা শক্ত করে চেপে প্রশ্ন করলো ভারী কণ্ঠে, কিসের এত ভয়? জানি না। আমাকে ভয় করে? মনে হয় আমি তোমার ফায়দা নিচ্ছি? নোংরা চিন্তা আসে? নাফিয়া এমন কথায় আরিবের দিকে তাকায়। আরিবের মুখটা অতি নিকটে। চোখে চোখ পড়তেই হকচকিয়ে উঠল। চোখ জোড়া যেন কোনো মহাসাগরের চেয়েও গভীরতার চেয়েও গভীর। এভাবে চেয়ে থাকা যায়? বলো, আমার ছোঁয়া কিভাবে অনুভব করছো? খারাপ লাগছে? অন্য বিষয়ে কথা বলি। না, আমি আগে এটার জবাব চাই। বুঝি না। বুঝো, অবশ্যই বুঝো। নাফিয়া কোনো জবাব দিল না। আরিফকে আশ্চর্যের চরম সীমা পৌঁছে দিয়ে কাঁধে মাথা রাখলো। আরিফ কিছু সময়ের জন্য বিমূঢ় হয়ে ওঠে। নাফিয়ার কান্নার ধ্বনিতে হুঁশ ফিরল। আমার নিজেকে বোঝা মনে হচ্ছে। বাবা আমায় নিয়ে খুব চিন্তা করছেন। সে বলছেন তারা না থাকলে আমাকে কে দেখবে। কান্নার কেন যেন সহ্য হচ্ছে না। কোথাও অশান্তির অনুভূতি সৃষ্টি হলো। আরিফের মাথা টকবক করে উঠল। জবাবে বলল, দেখবে, দেখার মানুষ আছে। আমি কেন কারো উপর নির্ভরশীল হব? মানুষ একে অপরের উপর নির্ভরশীল নাফি। আপনারা তো সুস্থ, স্বাভাবিক। আমি উটকো ঝামেলা। ধমক খেতে ইচ্ছে হচ্ছে? এমন রোমান্টিক একটা সময় আমি তোমাকে ধমক দিতে চাইছি না, একদমই চাইছি না। নাফিয়া নাক টানলো, সরে যেতে চাইলো। বলল, ধর আপনি কখনোই সিরিয়াস হবেন না। আরিফ নাফিয়াকে টেনে আনে নিজের কাছে। পুনরায় মাথায় হাত রেখে নিজের কাঁধে রাখলো। আই এম ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইউ। আরিফের হুটহাট বলা কথাগুলো হৃদয় ড্রাম বাজায়। কেমন অনুভূত হয় সেটি ভাষায় প্রকাশ করবার মতো নয়। নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি সুখী অনুভব হয়। এই অস্থিরতাগুলো ভীষণ সুন্দর। এই যে কাঁধে মাথা রেখে আছো, এর বিশেষ কোনো কারণ? নাকি যার কাঁধে মাথা রেখেছো সে নিজেই বিশেষ? বেশি কথা বলবেন, আমি তাহলে উঠে যাব। হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ। সয়ে নিলাম সবটুকু হুমকি, বিনা বাক্যে। নাফিয়া মুচকি হাসে, চোখ নামিয়ে নেয়। বলতে চেয়েও পারছে না। আরিফের শরীর থেকে ভেসে আসা ঘ্রাণ তার ভালো লাগছে। হয়তো বলতে পারবেও না। চা খাওয়াবে নাফি? নাফিয়া মাথা তুলল। সামনেই চায়ের কাপ আর ফ্লাক্স। উঠে কাপে চা ঢেলে আরিফের দিকে এগিয়ে দেয়। নাফিয়ার এই চঞ্চলতা উপভোগ করলো আরিফ। এই যে তাকে সামান্য চা এগিয়ে দেওয়ার তাড়াহুড়ো, এটিও যেন অগাধ মোহনীয়তা ধারণ করেছে নিজের মধ্যে। নাফিয়া পাশে এসে বসে। এবার আর কাঁধে মাথা রাখেনি। লোকটাকে বেশি লাই দিলে আরো মাথায় চড়বে। আরিফ চায়ের কাপ নিজে না নিয়ে নাফিয়ার দিকে এগিয়ে দেয়। বলে, তুমি খাও আগে। আপনি না চাইলেন? খাবো, তুমি খেয়ে নাও। কিন্তু আরিফ নিজের ঠোঁট তর্জনী আঙ্গুল চেপে বলল। হুস, অর্ধেকটা খেয়ে বাকিটুকু আমাকে দাও। নাফিয়া চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়। চা খাওয়ার দৃশ্যটুকু চোখে ধারণ করলো আরিফ। দু এক চুমুক দিয়ে আরিফের দিকে এগিয়ে দিল কাপটা। আরিফ এক চুমুক দিয়ে বলল, একটা চায়ের কাপে ভাগিদার যেমন দুইজন, সুখ দুঃখের বেলায়ও হিসেব প্রায় এমনই। নীরবে খুন করছে এই লোক। যেই খুনে কোনো আঘাত পাওয়া যায় না, দেহের মৃত্যু হয় না, কিন্তু রক্তক্ষরণ হয় না। ঘোরের মতো নিজেকে বিলীন হতে দেখা যায়। কান্না, অভিমান, তর্ক আর এক কাপ চা, সবকিছু শেষ করে ঘরে ফিরল নাফিয়া। এসেছে বহু কষ্টে। আরিফ আটকে রেখেছিল, তাকে যেতে দিতে চাইছিল না। ঘরে ফিরেই লম্বা নিঃশ্বাস ফেললো। চুলগুলো এক হাতে বাঁধতে বাঁধতে অভ্যাস হয়ে গেছে। দাঁতে চুলের কাটা আটকে চুলগুলো পেঁচিয়ে নিতে লাগলো। ঠিক তখনই ধপ করে আওয়াজ পাওয়া যায় কিছুর। নাফিয়ার অদ্ভুত কারণে আতঙ্ক জেগে ওঠে। আচ্ছা, আরিফ কি ঠিকঠাক মতো বাড়ি গিয়েছে? সিদ্দিক সাহেবের জোরালো ডাকে নাফির মুখ থেকে কাটা পড়ে গেল। চুলগুলো বাঁধা হলো না। হৃদয়ে চাপ অনুভব করছে। বাবা এভাবে ডাকলো কেন? রেশমা বেগমের সাথে সিঁড়ি বেয়ে নেমে প্রশ্ন করে। কি হয়েছে বাবা? প্রশ্ন করতে না করতে চোখ গেল জমিনে। সিঁড়ির ঠিক গোড়ায় কপাল ফেটে রক্ত ঝরছে। নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে আরিফের। সিদ্দিক সাহেব মাথাটা কোলে রেখে কপালে হাত দিয়ে রেখেছেন। থম ধরে গেল নাফিয়া। রেশমা বেগম আতঙ্কিত হয়ে এগিয়ে বললেন, পড়ে গেল কিভাবে? অনেক রক্ত বেরোচ্ছে তো। আরিফ অর্ধজ্ঞান। নাফিয়া প্রতিক্রিয়াহীন চেয়ে আছে রক্তের দিকে। সিদ্দিক সাহেব আরিফকে কোনো রকম টেনে তুলতে তুলতে বললেন, নাফি, শিরিন আপা আর আতাউর ভাইকে ডেকে আনো জলদি, ওকে হাসপাতালে নিতে হবে। এতক্ষণ যেন নিঃশ্বাসও আটকে ছিল। লম্বা শ্বাস ফেলতে না ফেলতেই কেঁদে ফেলে নাফিয়া। ক্রন্দনরত অবস্থায় দৌড়ে গেল আরিফদের বাড়িতে। অনবরত কলিং বেল বাজালো। শিরিন বেগম দরজা খুলতেই নাফিয়া হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আন্টি উনি সিঁড়ি থেকে পড়ে গেছে। কথা গলায় আটকে আসতে শিরিন বেগম বুঝলো না। এগিয়ে নাফিয়ার হাত ধরে বলল, কে পড়ে গেছে? এই অল্প সময়ের কান্নায় শ্বাস টানতে অসুবিধা হচ্ছে। নাফিয়ার কোনো রকম বলে উঠল, আরে আপনার ছেলে রক্ত বেরোচ্ছে, হসপিটালে নিতে হবে।
আকাশ ভেঙে পড়ল যেন শিরিন বেগমের মাথায়। চিৎকার করে আতাউর সাহেবকে ডাকে। বাড়ির পাশ দিয়ে সাদিফ চিৎকার চেঁচামেচি শুনে ভেতরে আসে। আরিফকে এই অবস্থায় দেখে বলল, কিভাবে হলো? এত কথা পরে বাবা, দয়া করে তোমাদের গাড়ি বের করে হাসপাতালে নিতে হবে ওকে। এক্ষুনি আনছি আঙ্কেল। শিরিন বেগম কাঁদছেন, সাথে নাফিয়া ও রেশমা বেগম তাকে সান্ত্বনা দিয়েও লাভ হচ্ছে না। অন্যদিকে নাফি মেয়েটা একদিকে দাঁড়িয়ে কেঁদেই চলেছে। আতাউর সাহেব আর সিদ্দিক সাহেব দুজনে আরিফকে ধরে গাড়িতে বসালো। শিরিন বেগমও উঠল গাড়িতে। হুট করে নাফিয়া বলে উঠল, আমিও যাবো, আমাকেও নিন না, তোমার যাওয়া লাগবে না। প্লিজ বাবা। নাফি, গাড়িতে জায়গায় নেই, বাসায় থাকো। নাফিয়ার কান্না আরো বেড়ে যায়। কি বিভৎস এই রক্ত! নাক কপাল বেয়ে গড়িয়েই চলেছে। আরিফের এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী করতে শুরু করে। দৌড়ে চলে গেল উপরে। রেশমা বেগম মেয়ের দিকে তাকালেন। আরিফের জন্য এভাবে কান্না করছে। রেশমা বেগমও তার সাথেই গেল। নাফিয়া দ্রুত কদমে ঘরে এসে বিছানায় হাঁটু গুটিয়ে বসেছে। অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে তার বুকে। কেন আরিফ এলো তার সাথে দেখা করতে? পায়ের অবস্থা এমনিতেই নাজেহাল, তার মাঝে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। রেশমা বেগম মেয়ের মাথায় হাত রাখলেন। নাফিয়ার কান্নার আওয়াজ বৃদ্ধি পেল। রেশমা বেগম পাশে বসে বললেন, কাঁদছিস কেন মা? ঠিক হয়ে যাবে আরিফ। মা, তুমি দেখলে না কত রক্ত পড়ছিল? মা, আমার রক্ত ভীষণ ভয় করে, তুমি তো জানো। নাফিয়ার অবস্থা খারাপ, মুখ চোখের জলে ভিজে একাকার। হেঁচকি উঠে গেছে মেয়েটার। কিরকম ভাবে কাঁদছে। রেশমা বেগম জড়িয়ে ধরলেন নাফিয়াকে, বললেন, কাঁদিস না, কিচ্ছু হবে না, বললাম তো। মা, ওনার এমনিতেই পায়ে ব্যথা, তার মধ্যে সিদ্দিক সাহেবের কল এলো। ফোন পেয়ে লাফিয়ে উঠল নাফিয়া। দ্রুত মুখ মুছে কান্না থামায়। কাছেই হাসপাতালে আছে তারা। শঙ্কার কিছু না থাকলেও কপালে সেলাই পড়েছে। আজ রাতটা হাসপাতালে কাটাতে হবে আরিফের। কথাটা শুনে নাফিয়া ফের কাঁদতে শুরু করলো। আহা, আবার কেন কাঁদছিস? ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই। আমার খারাপ লাগছে মা। উনি ঠিক হয়ে যাবে তো? যদি না হয় আমি কি করব মা? তুই তো আরিফকে পছন্দই করতি না, ওর জন্য এভাবে। হুট করেই নাফিয়ার কান্না থেমে গেল। ভেজা চোখ জোড়া নত করে ফেলে। রেশমা বেগম মেয়েকে খুব ভালো করে চেনে। সে কান্না খুব কম করে। খুব আঘাত না পেলে তার চোখ দিয়ে পানি ঝরে না। কাছের মানুষের কষ্টেই তার অশ্রু ঝরে। আজকাল মেয়েটা তার বড়ই উদাসীন। কিছুদিন যাবৎ খেয়াল করছেন, তবে বুঝে উঠতে পারেনি। তবে আজ কেন যেন ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে। মেয়ের এমন কান্না অযথা হতেই পারে না। রেশমা বেগম নাফিয়া থুতনিতে হাত রেখে মুখ তুললেন, প্রশ্ন করলেন, তুই কি আরিফকে পছন্দ করিস? দীর্ঘ একটা রাত কেটেছে। একটা ঘন্টা অনেক বেশি লম্বা ছিল। নাফিয়া ঘুমোয়নি। এক মুহূর্তের জন্য চোখ থেকে ওই রক্তমাখা দৃশ্যটুকু সরেনি। দোষটা তো তারই ছিল। সেই বলেছিল আরিফকে, বলেছিল তার প্রশ্ন আছে। নাফিয়ার বোঝা উচিত ছিল লোকটা পাগল। সে খুব ভালোভাবে মজেছে নাফিয়াতে কোনো কিছু তোয়াক্কা করবে না। তবে এই ভাঙা পানি এসে পড়বে জবাব দিতে, সেটা কল্পনাতীত ছিল। কতটা কষ্ট পেয়েছে আরিফ সেটা অনুভব করতে পারছে না নাফিয়া। অনেকটা আঘাত পেয়েছে। লাল টকটকে রক্ত, কি ভয়াবহ! আরিফ ব্যতীত আরও একটা চিন্তন ঘর করেছে মস্তিষ্কে। মায়ের করা প্রশ্নটি নাফিয়ার কোনো জবাব দিতে পারেনি, শুধু মুখ নুয়েছিল। রেশমা বেগম আরও প্রশ্ন করেননি। কেন কোনো প্রশ্ন করলো না, এটাও একটা বিশাল প্রশ্ন নাফিয়ার কাছে। আপনি কেন আসতে গেলেন বলুন তো? কেন আমার প্রশ্নের জবাব দেওয়া এত জরুরি ছিল? কেন নিজের দিকে একটু খেয়াল দিলেন না আপনি? কেন কতটা কষ্ট হচ্ছে আমার এখন জানেন? সব আমার কারণেই হয়েছে। আপনি বাড়ি ফিরলে আমি আপনার সাথে একদম কথা বলবো না, দেখাও করবো না। আপনি শাস্তি পাওয়ার যোগ্য। জানে মেসেজটির জবাব আসবে না, তারপরেও দিয়ে রাখলো নাফিয়া। সিদ্দিক সাহেব বাড়ি ফেরেননি, সেখানেই আছেন, সাথে সাদিফও। হুট করেই নাফিয়ার মনে পড়লো সাদিফের কথা। চোখ মুছে চটজলদি মেসেজ করলো তাকে। ভাইয়া। মিনিট খানেক বাদে সাদিফ জবাব দেয়, বল, ঘুমাসনি? ভাইয়া, উনি ঠিক আছেন? উনিটা কে? যে হসপিটালে ভর্তি। তার কোনো নাম নেই? এমন সময়েও সাদিফের কৌতুক সুরে কথায় অবাক হয় নাফিয়া। রেগে বলল, ভাই, আমার মজা ভালো লাগছে না। আমি কি তোর বেয়াই হই? মজা করব কেন? হাসপাতালে অনেকেই ভর্তি, তুই কার খবর জানতে চাচ্ছিস? নাফিয়ার ভীষণ রাগ হলো। অন্যদিকে দাঁত বের করে হাসছে সাদিফ। মেয়েটাকে অল্পতে রাগানো যায়, এটা তার ছোটবেলার স্বভাব। আরিফের সাথে তার প্রেম প্রেম ভাব খুব ভালো করে বুঝেছে। জ্বালাতন করতেই হয়। কিরে, কার কথা জানতে চাইছিস বল? আরিফ ভাই। ভাই? উফ, তুমি বলবে, কথা পেঁচাচ্ছ কেন? এবার রাগের পরিমাণ দ্বিগুণ মনে হলো। সাদিফ ফেসে উঠে জবাব দেয়, আরিফ ভাই ঠিক আছে, জ্ঞানে আছে। চোখ খুলেই আমাকে ডেকে কি বলেছে জানিস? নাফিয়া নড়ে চড়ে বসে উৎসুক কণ্ঠে জানতে চাইল, কি বলেছে বলো। কি খাওয়াবি বললে? ভাইয়া। আচ্ছা আচ্ছা বলছি। বলো। তোর কথা জিজ্ঞেস করেছিল। আমি বলেছি তুই কেটে কেটে পুরো এলাকায় বন্যা করে ফেলেছিস। ভীষণ কষ্ট পেয়েছে সে। নাফিয়ার চোখে আবারও জল জমলো। নাক টেনে বলল, কেন বলতে গেলে? আমি সত্যবাদী, জানিস না?
সাদিফ কখনোই বদলাবে না। সিরিয়াস সময়ে মজা করা তাদের দুই ভাইয়ের স্বভাব। এর পরিবর্তন ইহজন্মে সম্ভব নয়। নাফিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কাল ফিরবেন উনি? তুই বললে সে আজই ফিরতে রাজি। কোনো দরকার নেই, একদম বেশি বেশি করে লোকটা। সাদিফ উচ্চস্বরে হাসলো। সে এক গুণী ব্যক্তির কাছে শুনেছিল ঝগড়া থেকে যে সম্পর্কের সৃষ্টি হয় সেই সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত হয়। নাফিয়া আর আরিফের মধ্যেও তাই হচ্ছে যেন। সাদিফ নাফিয়ার উদ্দেশ্যে বলল, তাহলে তোদের বিয়ে খাচ্ছি কবে? আমাকে কিন্তু আজ তো খাসির লেগ পিস দিতে হবে বলে দিলাম। বিয়ের কথা শুনতে লজ্জায় লাল নীল হতে শুরু করে নাফিয়া। এত দূর অবধি তো ভাবেনি। দূর বলে ফোনটা কেটে দিল। আধার রজনীতে অর্ধতন্দ্রায় মগ্ন হতে না হতেই ভাবনা এলো আরিফকে বর হিসেবে কেমন দেখাবে। পাশের বাড়ির পোলার লইগা তোর মাইয়া কাইন্দা দুনিয়া বাসায়া ফালাইছে। আমরা কি এসব বুঝি না? আমি এই কারণেই কইছিলাম মাইয়াটারে টাইট দে, তুই আল্লাদ কইরা মাথায় তুললি। এইবার হইল তো। সবেমাত্র বাড়ি ফিরেছেন সিদ্দিক সাহেব। সারা রাত হাসপাতালে ছিলেন। একজন প্রতিবেশীর দায়িত্ব পালন করে আরিফকে নিয়ে বাড়ি এসেছেন। পুরোটা রাত ধকল গেছে। এসে ফ্রেশ হয়ে খেতে বসেছিলেন। পেটে রুটির এক টুকরো পড়তে না পড়তে মায়ের এমন বাণী শুনে মুখটা কালো হয়ে আসে সিদ্দিক সাহেবের। তিনি জবাবে বললেন, নাফিয়া রক্ত সহ্য করতে পারে না, ভয় পেয়ে গিয়েছিল, তাই কেঁদেছে। এই কান্দা ডরের কান্দা না, এই কান্দা ফিরিতির কান্দা। ওরে ডাক, ডাইকা জিজ্ঞেস কর পানি মাথার উপর দিয়ে গেলে এলাকার মানুষ মুখে চুনকালি মাখাইব। আম্মা, আপনি সব সময়ের মতো বেশি ভাবছেন। আমি তো সব সময় বেশি ভাবি। ওই সারাদিন বারান্দায় ওই ফোলার লগে আলাপ করে। রেশমা বেগম সবটাই শুনছেন দূরে দাঁড়িয়ে। সেও নাফিয়ার আচার আচরণে ভিন্নতা লক্ষ্য করেছে। আরিফের জন্য অদ্ভুত পরিবর্তন দেখেছেন মেয়ের চোখে, তবে এতটা জঘন্যভাবে চিন্তা করেননি। জমিলা বেগম আরও জল ঘোলা করবেন বিষয়টি। তিনি ডিম ভেজে এনে টেবিলে রাখলেন, বললেন, আমার আরিফ ভালো ছেলে, সাদিফ জোহানের মতোই। জমিলা বেগম তেজি গলায় বলে উঠলেন, ও গো হিসাব আলাদা, কিন্তু ওই পাশের বাড়ির পোলা তাগরা জোয়ান। একটা কিছু হইব পুরা এলাকা বদনাম হইব আমার পোলার। রেশমা বেগমের অবাক লাগলো। নাতনিকে নিচু করতে ভিত্তিহীন কথাবার্তা বলে চলেছেন। সাদিফ জোহানের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু আরিফের সাথে আছে। এই কথার কোনো অর্থ দাঁড়াচ্ছে? রেশমা ঠিক বলেছে, ভদ্র দায়িত্বশীল একটা ছেলে, তাকে নিয়ে না জেনে এসব বলা উচিত না। তুই কইলেই হইল, আমি তোর সে দুনিয়া বেশি দেখছি। এই পোলারে ওর কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা আমি করতেছি। ওর মায়ের লগে কথা কমু আমি। আম্মা, আপনি কিছুই করবেন না, এমনিই ছেলেটা অসুস্থ। মাইয়া নষ্ট হওয়ার পর তোর হুশ ফিরব সিদ্দিক। মা থামুন আপনি, আর ভাষার সংযত করুন দয়া করে। জমিলা বেগম কান্নার ভান করে বললেন, আমারই তো থাম্মাবি, তার ডাক দিয়া প্রশ্ন কর। এই বড়া সন্ধ্যা ওই পোলা আমাগো বাড়িতে কি করতেছিল জিগা। নিশ্চয় সাদে গেছে, তোর মাইয়া সাদে ছিল তখন। রেশমা বেগমের এসব শুনতে অস্বস্তি হচ্ছে। ঘরের শত্রু বিভীষণ যেন মেয়েটাকে মানসিক রোগী বানিয়ে ছাড়বে সে। রেশমা বেগম নাফিয়ার ঘরের দিকে তাকালেন। পর্দার আড়ালে তার আবছায়া দেখা যাচ্ছে। নিশ্চয়ই শুনেছে সব। কোমল মনে অদৃশ্য আঘাত হানছে কথাগুলো। আজ স্বামীর সামনেই মুখ খুললেন। আসলে কি আমার সমস্যা আরিফ, জোহান, সাদিফ কেউই না। আপনার কাছে সমস্যা আমার নাফি। আপনি ওর দাদি, ওর রক্ত, অথচ আপনি ওকে নিজের শত্রু চোখে দেখছেন। আপনি চান ওর জীবনের সবকিছুর সিদ্ধান্ত আপনি নিন। যত দ্রুত হোক আপনার পছন্দের কারোর সাথে যেন তাকে বিয়ে দিয়ে বিদায় করি। আপনি এটিও চান আপনি যেমন আমার মেয়েটার সাথে আচরণ করেন সবাই যেন করে। অথচ নাফিয়া আপনার কোনো ক্ষতি করেনি। আপনার আর আপনার ছেলের ভালোবাসায় ভাগ বসাতে আসেনি। আপনি বলেন নাফি অপয়া আপনার ছেলের ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছে, এটাই তার সাথে আপনার আক্রোশ। কিন্তু না, আপনি নিজেই জানেন না আপনি নাফিকে কেন অপছন্দ করেন। হয়তো জানেন কিন্তু স্বীকার করেন না। যখন অনেক বছর অপেক্ষার পর একটি ফুটফুটে মেয়ে সন্তান আমার কোলে এলো, তখন সবাই খুশি ছিল, শুধু আপনি ব্যতীত। কারণ আপনার মতে আপনার ছেলে ও স্বামীর সম্পত্তির ভাগ এখন বাহিরের মানুষ খাবে। ছেলে আপনার মতে বংশের প্রদীপ, আর মেয়েরা আধার। সিদ্দিক সাহেব খাবার শেষ না করে উঠে গেলেন। পুরুষ মানুষ এত শত কথা পছন্দ করেন না। সে বিরক্ত, কিন্তু জানেন এই সমস্যার সমাধান হবার নয়। সরাসরি গেলেন মেয়ের ঘরে। পড়ার টেবিলে মুখ লুকিয়ে বসে থাকা নাফিয়ার পাশে বসে বললেন, কান্না করেছো?
নাফিয়া সিদ্দিক সাহেবের পায়ের ধ্বনি শুনে নিজেকে সতর্ক করেছে, চোখ মুছে মুখখানা শুষ্ক করে নিয়েছে আগেই। মাথা দুলিয়ে না বুধক উত্তর দেয়, কিন্তু চোখের লালচে ভাব সেটি নজরে পড়ে গেল সিদ্দিক সাহেবের। পাশে বসলেন তিনি, মাথায় হাত বুলিয়ে বললেন, যে যাই বলুক, আমি জানি আমার মেয়ের কোনো খারাপ পথে কখনোই যাবে না। আমার অগাধ বিশ্বাস আছে তার প্রতি। যার সাথে তার বাবা দাঁড়িয়ে আছে, তার কি কারো কথায় গুরুত্ব দেওয়া উচিত? সিদ্দিক সাহেবের কথা সুর মনোমুগ্ধকর। বারবার এই লোকটাকে নিয়ে গর্ব হয় নাফিয়ার। অন্য বাবারাও কি একইভাবে তাদের মেয়েদের বুঝে? জলজল চোখে চেয়ে রইল নাফিয়া, বলল, আমি কারো কথায় গুরুত্ব দিই না বাবা, শুধু তোমার আর মায়ের কথাই দিই। শোনো মা, যুগে ভেদে মানুষের নানান চিন্তাধারা আসে, আবার চলেও যায়। তারতম্য হবে স্বাভাবিক একটি। আমরা চেষ্টা করব বদলাতে। যদি বদলানো অসম্ভব হয়ে ওঠে, তাহলে এড়িয়ে যাব। আমি দাদিকে ভালোবাসি বাবা, তার কাছ থেকেও যে ভালোবাসাটা আশা করি সেটা পাই না। আমার কষ্ট হয় যখন আমার আশেপাশের মানুষগুলো তাদের দাদা দাদিদের নিয়ে মজার গল্প শোনায়। আমার কাছে কোনো গল্প নেই বলার মতো। সিদ্দিক সাহেবের মনটা যেন খান খান হয়ে গেল। মেয়েকে আলতো হাতে বুকে জড়িয়ে মাথায় চুমু খেলেন, বললেন, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমার মেয়ের তরফ থেকে। নাফিয়া মাথা তুলল দ্রুত, বলল, এসব কি বলছো বাবা? আমার কথার অর্থ সেটা ছিল না। ক্ষমা কেন চাইছো? আহারে বোকা মেয়ে, ছোট বড় সবার কাছেই ক্ষমা চাওয়া যায়। না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না প্লিজ। সিদ্দিক সাহেবকে খুব কমই হাসতে দেখা যায়। মেয়ের কথায় ম্লান হেসে বললেন, তুমি কষ্ট পাবে এমন কোনো কিছুই আমি কখনো করব না, ওয়াদা রইল। আর কি করেই বা বুঝাবেন মেয়েকে? বুঝালে বুঝে যায়, পরে ঠিক সেই কষ্টের পুনরাবৃত্তি ঘটে। উঠে যেতে লাগলেন সিদ্দিক সাহেব। ঠিক তখনই নাফিয়া ডেকে বলল, বাবা। সিদ্দিক সাহেব ঘুরে তাকালেন। নাফিয়ার মুখ ছোট হয়ে আছে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ঢোক গিলল ছোট করে, সাহসে কুলাচ্ছে না কেন যেন কথাটি বলতে। কি বলবে মা? বাবা তুমি কি রেগে যাবে? আশ্চর্য হন সিদ্দিক সাহেব, সেই সুরেই প্রশ্ন করলেন, কেন রাগ করব? যা মনে আছে নির্দ্বিধায় বলো। ঠোঁট শুকিয়ে এসেছে নাফিয়ার, সাথে গলাটাও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। সাথে সাথে চোখ নামালো, বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলল, বাবা, আর আরিফ ভাই উনি ভালো মানুষ। দাদি ওনার ব্যাপারে ভুল ভাবছেন। উনি এসেছিলেন, আমরা কথা বলি, কিন্তু কণ্ঠ কেঁপে ওঠে নাফিয়ার। আরিফ তার সাথে দেখা করতে এসে যে আঘাত পেয়েছে সেটা বলতে চাইছিল, কিন্তু পারল না। কি বলতে কি বলে ফেলল। সিদ্দিক সাহেব গম্ভীর মুখে তাকালেন মেয়ের দিকে। হুট করে রাশভারী গলায় প্রশ্ন করলেন, আত্মাটা উড়ে গেল বোধহয়। মা জিজ্ঞাসা করে এতটা অস্বস্তি হয়নি, বাবা প্রশ্নটি করে ভীত করে তুলেছে তাকে। কাঁপুনি উঠে যাবে যে কোনো সময়। সিদ্দিক সাহেব কাছে এলেন, প্রশ্ন করলেন, বড় হয়েছ তুমি, জীবনের সিদ্ধান্ত বুঝে শুনে নিও। এমন পুরুষকে জীবনে জায়গা দিবে যে বাবার পরে তোমাকে আগলে রাখে। তোমার চোখের পানি যেমন আমি সহ্য করতে পারি না, তেমন সেও যেন না পারে। বলেই চলে গেলেন সিদ্দিক সাহেব। নাফিয়া চোখ তুলে তাকালো, বুঝলো না কি বলল বাবা। ভয় মাথাটাও কাজ করছে না। কিছুক্ষণ থম মেরে দরজার দিকে তাকিয়ে রইল। আরিফ তার নোটপ্যাডে লেখা বাক্যগুলো পড়ছে। কপালে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, ঠোঁটের কোণে ক্ষত স্থানের সাথে জুড়ে আছে হাসি। বাড়ি ফিরে ঘুম আসেনি, বুকটা হাহাকার করছে। শুষ্ক মরুভূমি হয়ে আছে। প্রিয়তমা নামক মিঠা বাড়িধারার বর্ষণ চায়। নোটপ্যাডে লেখাগুলো নাফিয়ার ঘরে এসেছিল সেদিন, তখনই হয়তো লিখেছে। আরিফ ফোন হাতে নিল সাথে সাথে। পুরো দেহটা যেন ভঙ্গুর তার, তবে মনে ব্যাপক জোর আছে। নাফিয়ার দেওয়া মেসেজটি পড়ে হৃদয়ের অদৃশ্য রক্তক্ষরণ বাড়ল। চোখ বুজে ফেলে আরিফ। ভেসে উঠল নাফিয়ার কান্নামাখা মুখ। একটাবার এলে না আমার কাছে, আমি মরিয়া হয়ে আছি তোমার জন্য। মনে হচ্ছে তুমি এলে ভেতর বাহিরের সকল ব্যথা শেষ হয়ে যাবে। পরপর আবারও লিখল আরিফ, আমি অর্ধজ্ঞানে তোমার কান্নারত মুখ দেখেছি। বিশ্বাস করো নাফিয়া, আমার বাহ্যিক আঘাতের চেয়ে বেশি হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছিল। আমি তোমার কান্নার কারণ কেন হলাম? মধ্যে কেটেছে 2 দিন। আরিফ পুরোপুরি নয়, তবে কিছুটা সুস্থ। পূর্ণ অসুস্থ মনের দিক থেকে। চাতক পাখির ন্যায় খুঁজে বেড়াচ্ছে প্রিয়তমাকে। চোখ জোড়া অশান্ত, দেহ পুরোটাই ভঙ্গুর। উঠতে পারছে না, ছুটে যেতে পারছে না। প্রেয়সী যেন শুনেও না শোনার ভান করে আছে। তাকে এক পলক দেখবার সুযোগ দিল না। কি যেন কি ভয় তার। এত ডেকেও কাছে আনা গেল না। সদ্য প্রস্ফুটিত অনুরাগের রক্তজবা নেতিয়ে আছে। বাড়িধারা ছিটে ফোটা না পেয়ে হয়তো ঝরে যাবে। তার পূর্বেই বর্ষণের প্রয়োজন, অতীব জরুরি। কিন্তু কিভাবে? আকাশে তেজি সূর্যের আলো হৃদয় খান মরুভূমির মতো খা খা করছে। খাচ্ছিস না কেন? মায়ের ডাকে হুঁশ ফিরল। আরিফ অন্যমনস্ক হয়েছিল।
ঘুরে চেয়েছিল জানালার দিকে, জানালা ভেদ করে পাশের বাড়ির রোশনি দেখবার চেষ্টা করছিল, ধরা দিল না সেই রোশনি। শিরিন বেগম ভাত মাখিয়ে মুখের সামনে ধরে রেখেছেন, আরিফ খেয়ে নিল। যতই বকাঝকা করুক, একমাত্র ছেলে তার, যত্নে কোনো কমতি রাখছেন না। শিরিন বেগম প্রশ্ন করলেন, কিছু নিয়ে চিন্তিত তুই? না। তোকেও অন্যমনস্ক দেখায়। অফিসে কোনো সমস্যা? মিছিমিছি হাসলো আরিফ, বলল, এমন কিছুই না আম্মা। শিরিন বেগম ছেলের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। চোখের এলোমেলো দৃষ্টি ফেলছে আরিফ, নিঃশ্বাস ফেলছে ভারী। কিছুক্ষণ পরপর আরো এক লোকমা খাবার মুখে পুরে দিয়ে বললেন, মনে হচ্ছে কিছু লুকাচ্ছিস। আরিফ মায়ের দিকে তাকালো। তার চাহনি সুবিধাজনক না। ঠিক ছোটবেলায় চুরি ধরার পূর্বে এভাবেই তাকিয়ে থাকতেন। যে অবধি সত্যিটা আরিফের মুখ থেকে বের না হতো সেই অবধি চেয়েই থাকতেন। এরপর শুরু হতো কেলানি। ২৬ বছরের মায়ের স্বভাবের পরিবর্তন হয়নি। আরিফ পাশে থাকা পানির গ্লাস তুলে গটগট করে গিলল। শিরিন বেগম এখনো সন্দেহের চোখে চেয়ে আছেন। তিনি বলে উঠলেন, কি লুকাচ্ছিস? ভালোই ভালোই বলে দে। আম্মা আসলে আবার কোনো অকাজ বাজিয়েছিস? অকাজ না। তাহলে? আরিফ প্লেটের অবশিষ্ট খাবারগুলো দেখলো। পেটে খিদে, এগুলো আর পরে কপালে নাও জুটতে পারে। খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আরিফ বোকা হেসে বলল, আচ্ছা আম্মা, খেয়ে নিই, তারপর ধীরে সুস্থে বলছি। এর অর্থ দাঁড়াচ্ছে তুই নিশ্চয়ই বিশাল কোনো কাণ্ড ঘটিয়ে এসেছিস। আরিফ শিরিন বেগমের হাতের উপর হাত রেখে বললেন, তোমাকে ছুঁয়ে বলছি আমি কিচ্ছুটি করিনি। শিরিন বেগম হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল, বলল, একদম আমাকে ছুঁয়ে বলবি না। আমাকে মারার ধান্দা সব। কি সব বাজে বাজে কথা বলছো? শিরিন বেগম কথা বাড়ালেন না, খাবার খাইয়ে দিতে লাগলেন। ভাত খাওয়া শেষে আরিফ আরও 2 গ্লাস পানি খেয়েছে। এবার পেট ঠান্ডা, মাথাও ঠান্ডা, শান্তি শান্তি লাগছে। শিরিন বেগম হাত ধুয়ে এসে আরিফের সামনে বসেন। ঠিক তখনই আরিফ শিরিন বেগমের 2 হাত চেপে ধরল, বলল, প্রমিস করো মারবে না। শিরিন বেগম আকস্মিক রেগে যান, বললেন, তোর হাড় গুড়ু করব আমি। কি করেছিস জলদি বল। মনে মনে দোয়া পড়তে শুরু করেছে আরিফ। বয়সের তুলনায় মন বেকুবের মতো ভেবে বসলো যদি ত্যায্য করে দেয়। আরিফ সঙ্গে সঙ্গে নিজের ভাবনার উপর ধিক্কার জানালো। সামান্য প্রেমেই তো পড়েছে, তাই নিয়ে নিজের পেটের একমাত্র ছেলেকে ত্যায্য করবে? আম্মা। শিরিন বেগম চোখ বড় বড় করে তাকান এবং ভারী কণ্ঠে বললেন, বল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস কিন্তু। আম্মা, তোমার মনে হয় না তোমার একজন সঙ্গী দরকার? আশ্চর্য হয়ে তাকালেন শিরিন বেগম। সঙ্গী দরকার? কিসের সঙ্গী? এই প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। দাঁত কিরমির করে বললেন, কথা পেঁচাবি না। আম্মা, এই বাড়িতে ছেলের সংখ্যা বেশি। অসুস্থ ছেলের পিঠে কিল পড়ল। আরিফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সজোরে কিল লাগিয়েছেন শিরিন বেগম। সেটি পর্দার আড়াল থেকে মুঠোফোনে রেকর্ড হয়। প্রতিদিন একবার দুবার এসে দেখে যায় তাকে নাফিয়া। মুখে হাত দিয়ে হাসছে সে মার খাওয়া দৃশ্যে। সামান্য মায়া হলো বটে। এইভাবে অসুস্থ মানুষকে না মারলেও পারত। আরে আমার গুণধর পুত্র, তোমার সঙ্গী লাগবে, তুমি সেটা বলো। টাল বাহানা করছো কেন? বুঝে গেছো? শিরিন বেগমের হাতটা নিষ্পিস করছে আরো একটা চড় দেওয়ার জন্য, কিন্তু দিলেন না। তিনি বললেন, তাই তো বলি, আমার ছেলের মন আজকাল হুট করে উদাস, আবার হুট করে উৎফুল্ল হয় কি করে? কার প্রেমে পড়েছিস? মেয়ে কোথাকার? কি করে? নাম কি? এতগুলো প্রশ্ন শুনে আরিফ আহাম্মকের মতো চেয়ে রইল। এবার আরো বড় টাস্ক, নাম বলতে হবে। হুট করে আরিফের মনে হলো যদি মা নাফিয়ার কথা শুনে সরাসরি না করে দেন, তার অপূর্ণতাকে বাধা হিসেবে এটা দেন তাদের দুজনের মধ্যে। দুষ্টু মুখখানা গম্ভীরতায় ভরে ওঠে। ঠোঁট ভেজায় আরিফ। মুহূর্তে আকস্মিক পরিবর্তন শিরিন বেগমের চক্ষু এড়ায়নি। এবার তিনি শান্ত স্বরেই শুধান, বল, কিছুই বলবো না। মা, আমি নাফিয়াকে চাই। আরিফের স্পষ্ট বাক্য। এক বাক্যে তার চাওয়া মায়ের কাছে রেখেছে। শিরিন বেগম কিংকর্তব্য বিমূঢ় নিশ্চুপ ছেলের দিকে চেয়ে আছেন। ছেলে তার কাছে আবদার করেছে, সেটিও নাফিয়া। এটা কি করে সম্ভব? শিরিন বেগমের মতে আরিফ নাফিয়াকে একদণ্ড সহ্য করতে পারে না। তুই নাফিকে পছন্দ করিস, কিন্তু তুই তো ওকে। পছন্দ করতাম না মা, পছন্দ হয়ে গেছে। আমি জানি না কিভাবে, কখন। আমার জীবনে আগে কখনো কোনো নারী আসেনি। আমি আসতে দেইনি একমাত্র তোমার আর বাবার কথা ভেবে। আমি জানি তোমার ইচ্ছে, তোমার ছেলের বউ তুমি নিজে পছন্দ করবে, কিন্তু আমি নাফিকে ভালোবাসি। নীরব রইলেন কিছুক্ষণ শিরিন বেগম। বুঝতে পারছেন না কি বলবেন। প্রথমেই মাথায় এলো নাফিয়ার হাতের কথা। আরিফ শিরিন বেগমের 2 হাত শক্ত করে চেপে ধরল, বলল, আমি জানি তুমি ওর হাতের কথা ভাবছো, ওর ত্রুটির কথা ভাবছো। আম্মা, একটা হাত না থাকলে কিও আসে যায়? আমি ওকে নিয়ে ভালো থাকবো। শিরিন বেগম কিছু সময় প্রতিক্রিয়াহীন রইলেন। বুঝতে পারছেন না কি বলা উচিত। দ্বিমুখী দ্বন্দ্বে পড়ে গেছেন। ছেলের অসহায় মুখের দিকে চেয়ে বললেন, নাফি তোর থেকে বয়সে অনেক ছোট। বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছিস তো? আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি আম্মা। বয়স, নাফির ত্রুটি, এতে আমার কিছুই যায় আসে না।
নাফি তোকে পছন্দ করে? আরিফ হাসলো। কল্পনায় তৎক্ষণাৎ নাফিয়ার কাজল রাঙা চোখ ভেসে আসে, পরপর তার অস্বস্তি মাখা মুখমণ্ডল। আরিফ আশেপাশে থাকলে তার মধ্যে দেখা যায় অদ্ভুত বিচলন। সে আজকাল অপেক্ষা করে তার জন্য, এটি হয়তো পছন্দের চেয়ে বেশি কিছু ইঙ্গিত করে। আরিফ সরাসরি জবাব দিল। করে। শিরিন বেগম আরো আশ্চর্য হয়ে তাকান, বলে ওঠেন, দুজনে মিলে এই ঘটনা কবে ঘটালি বলতো? আমি খবরও পেলাম না। এই তো কিছুদিন আগে একজন আরেকজনের দু চোখের বিষ ছিলি, হুট করে লাইলি মজনু সেজে ঘুরছিস। তোরা তো চোর ডাকাতকেও হার মানাবি। আরিফ ঠোঁট টিপে হাসে। মায়ের কথাগুলো শুনে হাসি পাচ্ছে তার। মাথা চুলকাতে চুলকাতে বলল, আম্মা, আবার কি? মানে আমি তো এক ধাপ এগোলাম। তুমি যদি বিষয়টা ফাইনাল ধাপে নিয়ে যেতে তাহলে আমার উপকার হতো আর কি। মিথ্যে লজ্জার নাটক করেছে আরিফ। মাথা নুইয়ে দুষ্টু হাসছে। এই অভিনয় দেখে পিত্তি জ্বলে গেল শিরিন বেগমের। কানমলা দিয়ে বললেন, আমার সাথে নাটক করিস? প্রেম করবি তুই আর আয়োজন করব আমি? আরিফ মৃদু আর্তনাদ করে বলল, ব্যথা পাচ্ছি আম্মা। ব্যথা পাওয়াই উচিত তোর, অসভ্য। কান ছেড়ে দিলেন শিরিন বেগম। সোজা হয়ে বসে আরিফ। এই ব্যথাকাতর দেহ অতি কষ্টে নাড়িয়ে মায়ের কোলে মাথা রাখলো। বলল, আম্মা, তুমি চাও না নাফিয়া আমার বউ হোক? তুমি কি রাজি নও, খুশি নও? শিরিন বেগমের মন নরম হলো। বলল, তুই নাফিকে পেলে খুশি হবি? আম্মা, আমার খুশির জন্য তুমি নিজের খুশি বিসর্জন দেবে না? বলো, তোমার মনে কি আছে? আমি আসলে নাফির হাতটার কথা ভাবছিলাম। হাতের কারণে ওর জীবন থেমে নেই মা। ওর দাদি ওকে প্রচুর পরিমাণে কষ্ট দেয়, অপয়া অলক্ষী বলে। ওর কি দোষ আম্মা? ও কি কখনো চেয়েছিল ওর একটা হাত অচল হয়ে যাক? আমি ওর সেই অনুভূতি শূন্য হাতটা না ধরলে ওর দাদি ওকে এমন কারোর সাথে বিয়ে দেবে যে কিনা প্রতিনিয়ত ওকে ওর অপূর্ণতার খোঁটা দিয়ে যাবে। মা ছেলের সুন্দর দৃশ্যটুকু ক্যামেরায় বন্দী হলো। নাফিয়া হাসলো। ছবিটা দেখে কি সুন্দর লাগছে দুজনকে। অনেকক্ষণ যাবৎ দুজন কথা বলছে একে অপরের সাথে, কিন্তু কি কথা? মুঠোফোনে জমা পড়ে আছে শত মেসেজ আর ফোন কল, তবে কোনো জবাব আসেনি। নাফিয়ার দিকে সামান্য ভিন্ন নজরে তাকাচ্ছে বাড়ির সকলে, তার প্রতিটি পদচারণা লক্ষ্য করছে। নাফিয়ার মধ্যে বিচলন। দেখছে, চাইছে আরিফকে, জানতে চাইছে কেমন আছে সে, কিন্তু পারছে না। বাবা মা দুজনে প্রশ্ন করে রেখে গেছে তার কাছে, কিন্তু জবাব নিয়ে যায়নি। তাছাড়া লোকটাকে একটু সায়স্তা করা উচিত। কে বলেছিল ধী ধী করে ছাদে চলে আসতে? ভাঙা পানি হয়েছে তো বিপদ। ঘণ্টাখানেক পর নাফিয়ার মন মোমের মতো গলে গেল। উকি দিল মায়ের ঘর থেকে। মনমরা হয়ে বসে থাকা এক মানব বারবার ফোন হাতে নিচ্ছে আর রেখে দিচ্ছে। নাফিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ফোন হাতে তুলে লিখল, এত ফোনের দিকে কি? হ্যাঁ, কারো অপেক্ষা করছেন? আরিফ ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। নিশ্চয়ই মেয়েটা তাকে ফলো করছে। দেখছে কোথাও আড়ালে দাঁড়িয়ে। নাফিয়ার সঙ্গে সঙ্গে সরে গেল জানালার পাশ থেকে। আরিফ জবাব দিল, কারো অপেক্ষায় নেই, ছিলাম একজনের অপেক্ষায়। সে আমার অপেক্ষা আঘাত কোনো কিছুরই মূল্য দিচ্ছে না। তাই নাকি? তাই। নাফিয়া বুঝে গেল আবার মুখ ফুলিয়ে বসেছে লোকটা। এমনই স্বভাব তার। সে বলল, আপনার সাথে কতদিন ঝগড়া করি না? আপনি তো লুলা হয়ে ঘরে বসেছেন। আসুন ঝগড়া করি। মুড নেই। কেন মুড নেই? আমার আছে তো। তোমার কাছে বাধ্য নাকি আমি? নাফিয়ার মুখ চুপসে গেল। হুমকি স্বরূপ তার মার খাওয়ার কতগুলো ছবি পাঠালো। বলল, নাকামো বন্ধ করবেন নাকি এগুলো পোস্ট করব? করো। সত্যি করব কিন্তু। করো। 3 সত্যি করে দিব। 300 বার করো। নাফিয়ার ভীষণ রাগ হলো। নিজের টাইম লাইনে ছবিগুলো পোস্ট করে ফেলে। আরিফ দেখবা মাত্রই তার চক্ষু চরক গাছ লাফিয়ে উঠে। দ্রুত ফোন করে নাফিয়ার নাম্বারে, কিন্তু লাভ হলো না। নাফিয়া ফোন ধরছে না। নিজের ঘরে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। ঘরে বসে মনে মনে বলে উঠল, অসভ্য লোক, আমার সাথে তেরামো করেন। ফোনে না পেয়ে মেসেজ করলো। আরিফ লিখলো, বেয়াদব মেয়ে, এসব ডিলিট করো। করব না। করো বলছি। সাদিফ জোহান আমার ইজ্জতের দফা রফা করছে। নয়ে আকার না। নাফির বাচ্চা। আমার কোনো বাচ্চা নেই। হাই প্রেশারের রোগীর মতো আচরণ শুরু করেছে আরিফ। পুরো এলাকার মানুষের কাছে মান সম্মান হানি হওয়ার আগে এগুলো ডিলিট করাতে হবে। ডিলিট করবে? নাফিয়া নড়ে চড়ে বসলো। মুখের ভঙ্গি একেবারেই যেন বদলে গেছে। বলে উঠল, আগে সরি বলুন। সরি? কিসের সরি? কেন সরি বলবো? একটু আগে ভন্ডের মতো আচরণ করেছেন, সেটার জন্য। আরিফ দাঁত কিরমির করে চেয়ে আছে ফোনের দিকে। মুখ পট কঠিন। লজ্জায় আরো কয়েকদিন হয়তো বাড়িতেই থাকতে হবে। এলাকায় মুখ দেখানো যাবে কি না কে জানে। আমি অপেক্ষা করছি কিন্তু। সাথে সাথে ফোন এলো। গোমরা মুখে ফোন তুললো আরিফ। নাফিয়া নিজের হাসি আটকে রেখেছে। ভাব নিয়ে বলল, বলুন সরি। আপনি কি চাইছেন আমি ছবিগুলো পাবলিক গ্রুপে পোস্ট করি? তুমি ভারী বেয়াদব একটা মেয়ে। সঙ্গ দোষে লোহা ভাসে। আরিফের কিছু না করা সত্ত্বেও নত হতে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও রাগী সুরে বলল, সরি। হয়নি, সুন্দর করে বলুন। আমি হার মানলাম। আই এম রিয়েলি সরি। এভাবে বলুন।
তোমার হাড়গোড় গুঁড়ো করবো আমি। জেলের ভাত খাওয়াবো আপনাকে। আরিফ ফুসফুস করছে, ভারী নিঃশ্বাস ফেলে বলল, তোমার একটা ব্যবস্থা করা লাগবে। এভাবে বাড়ে বেড়েছে অনেক। আমাকে ইগনোর করো, আমার সাথে হুঁটহাট যোগাযোগ বন্ধ করে দাও, আমাকে ব্ল্যাকমেল করো, আবার আমাকে দিয়েই সরি বলাচ্ছ। দিন আমারও আসবে। খুব ভয় পেলাম। ভয় পাবে, আমার দিন আসুক। I will see. আরিফ চুপ হয়ে গেল, মুখ ভার করে বসে আছে। নাফিয়া আবারও এলো জানালার সামনে, উকি দিয়ে দেখলো বোচা মুখটা। অদ্ভুত হাসি আসছে কেন তার। জানেন আমার ফেসবুক অ্যাকাউন্টে 4টা মাত্র ফ্রেন্ড। ভালো। সাদিক ভাই, জোহান, নেহা আপু আর আপনি। টেনশন করবেন না, আপনার পিক ছড়াইনি, ডিলিট করে দিয়েছি। ভয় দেখালাম একটু। নেক্সট টাইম আমার সাথে বুঝে শুনে কথা বলবেন। কথা বলার সুযোগ দাও তুমি। নাফিয়ার খারাপ লাগলো, সত্যি লোকটাকে কষ্ট দিয়েছে এতদিন। জানে না কি চলছিল তার মধ্যে, একটা ভয়, কিছু সংশয় তাকে দূরে সরিয়ে রেখেছিল। নাফি হুট করে বলে উঠল, সেদিন আপনাদের বাসায় যে খিচুড়িটা দিয়েছিলাম সেটা আপনার কেমন লেগেছিল? ভালোই। কে? আমি খিচুড়ি ইলিশ পোলাও রাঁধতে শিখেছি। তো আমি কি করব? খাবেন আপনি? আরিফের ভ্রুদয় কপালে উঠে। রাগাতে জানে, জিততেও শিখে গেছে, আবার রাগের বশে আনতেও পেরেছে। মুচকি হাসে আরিফ, তার বেকণ্ঠের গাম্ভীর্য বজায় রেখে বলল, 2 দিন আমি একজনকে চাতক পাখির মতো খুঁজেছি, কিন্তু সেই নিষ্ঠুর আমাকে ধরা দেয়নি, দেখা দেয়নি, বুকের ভেতরে ঝড় থামাতে আসেনি। তার রান্না করা খাবার খাওয়াতে চাইলে কসরত করতে হবে, বিগত 2 দিনের মাসুল গুনতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।